বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে অষ্টম পর্ব, জার্মানির একচ্ছত্র নেতা হওয়ার পথে হিটলার। আলোচনা শুরু হলো জারিফ ও মামুনের মধ্যে। মামুন জিজ্ঞেস করলো, 1932 সালে জার্মানিতে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো তার ফলাফল কি হলো, আর হিটলারই বা কিভাবে 1933 সাল থেকে চ্যান্সেলর নির্বাচিত হলো? মামুন, ব্যাপারটা ইন্টারেস্টিং বটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির সে সময় নির্বাচনী ডামাডোলটা ছিল প্রেসিডেন্সিয়াল নির্বাচন ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 1925 সালে। বাইমার রিপাবলিকের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ ছিল 7 বছর। সে অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা 1932 সালে। তার আগে 1930 সালে পার্লামেন্ট নির্বাচনের সময় গনিয়ে আসলো। আগেই বলেছিলাম, জার্মান সুশাসনের কাণ্ডারি গুস্তাভ স্ট্রেসম্যান 1929 সালে মারা যাওয়ায় এবং আমেরিকার বিশ্ব মন্দা শুরু হওয়ায় জার্মানি তথা ইউরোপের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। হিটলারের মতো উগ্রপন্থী রাজনীতিবিদরা আবার আসর গরম করার জন্য মাঠে নামে। 1930 সালের পার্লামেন্ট নির্বাচনে হিটলারের দল 18% ভোট পায়। ঝুলন্ত পার্লামেন্ট হবে বিদায় প্রেসিডেন্ট হিন্ডেনবর্গ নিজের হাতেই ক্ষমতা রাখেন। এই ফাঁকা সময়ে হিটলার সারা দেশ ব্যাপী জনসভা করে উত্তেজক বক্তৃতা দিয়ে সমর্থন বাড়ান। হিটলারের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। হিটলার যখন 1932 সালের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। 1932 সালের পার্লামেন্ট নির্বাচনে হিটলার 35% ভোট পান। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রেসিডেন্ট হিসাবে বহাল থাকেন হিন্ডেনবর্গ। জার্মানিতে ছিল না কোনো সরকার, ছিল না কোনো মন্ত্রিসভা যারা প্রশাসনিক কাজ সম্পাদন করবে। যেহেতু হিটলারের দল সংখ্যাগরিষ্ঠ, সরকার গড়ার মতো কোনো অবস্থানে না থাকলেও প্রেসিডেন্ট হিন্ডেনবর্গ হিটলারের দলকে সরকার গড়ার আহ্বান জানায়। 1933 সালের জানুয়ারি মাসের 30 তারিখ হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। প্রেসিডেন্ট হিন্ডেনবর্গ হিটলারের সমর্থক ছিলেন না, বরং ছিলেন হিটলার বিরোধী। কিন্তু তিনি চেয়েছিলেন, যেহেতু হিটলারের দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাই আপাতত হিটলারকে চ্যান্সেলর পদে বসানো হোক, যাতে পরবর্তীতে আরেকটা নির্বাচনের সময় হিটলার জোটবদ্ধ নির্বাচিত হয়ে আরও স্থিতিশীল সরকার গড়তে পারেন জার্মানিতে। ছিল রোমাল, হয়ে গেল বিড়াল। হিটলারের মাস্তানি শুরু। বাংলা সাহিত্যের অন্যতম সরাকার সুকুমার রায়ের লেখা সংলাপ দাঁড় করে বলা যায় যে, চ্যান্সেলর হবার পর হিটলার বদলে গেলেন। হিটলার ছিলেন রোমাল, হয়ে গেলেন বেড়াল। প্রেসিডেন্ট হিন্ডেনবর্গ হিটলারকে চ্যান্সেলর নিযুক্ত করেছিলেন স্থিতিশীল জার্মানি গড়ার আশায়, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। হিটলারের সমর্থক বাহিনী, যারা ব্রাউন শার্ট নামে পরিচিত, রাস্তায় রাস্তায় মারামারি শুরু করল। ভয়ভীতি দেখিয়ে নাৎসি পার্টির লোকাল নির্বাচনে জয়ী হতে লাগলো। বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেল হিটলারের দলের লোকদের দাপটে। হিটলারের সমর্থন আরও বেড়ে গেল। এবার সমর্থন বাড়ল বয়ের চোটে। মামুন জিজ্ঞেস করলো, ব্যাপারটার সাথে বর্তমানকালের কোনো একটা দেশের যেন মিল পাচ্ছি। লোকজন ভোট দিতে পারছে না বয়ের কারণে, সমালোচনাও করতে পারে না, আবার পার্লামেন্ট নির্বাচনে 96% এর বেশি ভোট পায়। জারিফ বলল, আসলে বর্তমানে একটা নয়, বেশ কয়েকটি দেশেই হিটলার জামানার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন জনতুষ্টিবাদ। মোটামুটি একটা লেভেলের জনপ্রিয়তা থাকলেই সরকার দেশে যা ইচ্ছা তাই করতে পারেন। স্থানীয় পর্যায়ে দলের সমর্থকরা বিরোধীদের মাঠছাড়া করেন। প্রশাসন হয়ে পড়ে সরকারের হাতের পুতুল। বিরোধী মতকে নির্লজ্জভাবে দমন করা হয়। শুধু একটা দেশ নয়, বর্তমানে ব্রাজিল, ভারত, ফিলিপাইন, এমনকি আমেরিকা, ব্রিটেনের মতো উদার গণতান্ত্রিক রাষ্ট্রেও হিটলারের সময়কার কিছু কিছু লক্ষণ দেখা যায়। জার্মানির পার্লামেন্টে লাগলো আগুন। হিটলারের সুসময় শুরু। চ্যান্সেলর নির্বাচিত হওয়ার ঠিক 28 দিন পর পুরো জার্মানি উত্তাল হয়ে উঠল এক বিশেষ ঘটনায়। একজন ডাচ ববগুড়ে, যার নাম মারিয়াস ভ্যান ডার লোবে, জার্মানির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দিল। 1933 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখের ঘটনা সেটা। হিটলার তো রেগেই আগুন। পাকড়াও করা হলো ওই ববগুড়োকে।
আর সারা দেশব্যাপী হিটলারের সমর্থকরা প্রচার শুরু করল যে ওই ববগুরে আসলে বামপন্থী এজেন্ট। এই অজুহাতে সারা দেশে বামপন্থী কমিউনিস্টদের উপর খড়গহস্ত হলেন হিটলার। প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের কাছ থেকে অনুমতি নিয়ে হিটলার সংবিধানের ৪৮ ধারা প্রয়োগ করলেন। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা রহিত হয়ে গেল। অনেকেই সন্দেহ করেন যে পার্লামেন্ট ভবনে আগুন লাগানো ছিল হিটলারেরই কাজ। তিনি তার লোকজনদেরকে দিয়েই মানসিক ভারসাম্যহীন ওই ববগুরেকে দিয়ে কাজ সারেন। পরবর্তীতে এটা নিয়ে কোনো তদন্ত হয়নি। ওই যুবককে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, কিন্তু ওই ঘটনার অজুহাতে হিটলার তার দমন পীড়ন ব্যবস্থা জোরদার করেন। নাইট অফ দ্য লং নিভস, গড়ের শত্রু বিভীষণদের নির্মূল করেন হিটলার। ১৯৩৩ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখের পর হিটলার বিভিন্নভাবে তার শক্তি বাড়িয়ে চলেন। তার সমর্থকরা বিরোধীদের ভয়ভীতি দেখিয়ে মারপিট করে স্থানীয় পর্যায়ে হিটলারের দলের ভিত্তি মজবুত করেন। হিটলার মার্চে আবার আরেক দফা পার্লামেন্ট নির্বাচনের ডাক দেন। ততদিনে হিটলারের লাখ লাখ নিবেদিত প্রাণকর্মী দেশের সব প্রান্তে। মার্চের নির্বাচনে হিটলার ৪৪% ভোট পেয়ে আবার চ্যান্সেলর নির্বাচিত হন। ৪৪% ভোট পাওয়া মানে বিরোধী দলকে ভোট কেন্দ্রে না দিতে যাওয়া, ব্যালট বাক্স ছিনতাই, বিরোধী মতকে দমন, এসব করেই হিটলার নির্বাচনে বাজিমাত করেন। যেহেতু হিটলারের হাতে ছিল ব্যাপক ক্ষমতা, তাই তিনি এটা সহজেই করতে পারতেন। শুরু হলো বই পুরানো উৎসব। ১৯৩৩ সালের মে মাসে বার্লিনে বই পুরানো উৎসব শুরু হয়। যে সমস্ত বইগুলো জার্মান ভাবধারা বিরোধী বলে গণ্য হতো, সে সমস্ত বইগুলো লাইব্রেরি থেকে এনে স্তূপ করে পুরানো হতো। কি ভয়ঙ্কর ব্যাপার! বিখ্যাত সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে, জ্যাক লন্ডন, এমনকি হেলেন কেলারের মতো মনীষীর বইগুলো পুরানো শুরু করল হিটলারের নাৎসি বাহিনীর সমর্থকরা। সারা দেশব্যাপী ৪০ লাখেরও বেশি সক্রিয় কর্মী হিটলারের। বার্লিনের এই একটা বই পুরানো উৎসবের প্রধান অতিথি ছিলেন হিটলারের প্রচারমন্ত্রী গুয়েবলস। মানব সভ্যতার অন্যতম ঘৃণ্য কাজ হয় জার্মানিতে। জার্মানির মতো একটা জ্ঞান পিপাসু ও সৃষ্টিশীল জাতির এরকম বর্বর কাজ দেখে হতভম্ব হয়ে পড়ে পুরো ইউরোপ। ধীরে ধীরে হিটলার যখন অপ্রতিরোধ্য হয়ে উঠতে লাগলেন, তখন হিটলার অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। চ্যালেঞ্জটা আসলে তারই সহযোগীদের কাছ থেকে। ব্যাপারটা হলো, হিটলার চ্যান্সেলর হবার পর দেশের অভিজাত সম্প্রদায় ও সামরিক অফিসাররা তাকে সমর্থন দিয়ে আসছিল। হিটলার সমাজের সবার মন জোগানোর চেষ্টা করছিল। তাই এ মুহূর্তে রাস্তার গুন্ডা তথা তার প্যারামিলিটারি বাহিনীর আর দরকার ছিল না। এ বাহিনীর প্রধান ছিলেন আর্নস্ট রোহম। রোহম ১৯১৯ সাল থেকেই হিটলারের পাশে থেকে তাকে সফল করে তোলেন। রোহম ছিলেন একটা সমাজতন্ত্রী টাইপের মানুষ। রোহম না থাকলে হিটলার রাজনীতিতে এতদূর আসতে পারতেন না। রোহমের নেতৃত্বাধীন প্যারামিলিটারি বাহিনী সামরিক বাহিনীর সমান্তরাল বাহিনী হিসেবে গড়ে উঠতে চাইল। ৪০ লাখ প্যারামিলিটারি বাহিনীর প্রধান রোহম নিজেই গণবাহিনী গড়ে তুলতে চাইলেন। বিপদ দেখলেন প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ ও তার সামরিক বাহিনী। তারা হিটলারকে হুমকি দিলেন, অচিরেই যাতে এসব রাস্তার গুন্ডাদেরকে শায়েস্তা করা হয়, তা না হলে তারা আর হিটলারকে সমর্থন দিবেন না। ১৯৩৪ সালের জুন মাসের ২৯ তারিখ রোহম ও তার প্যারামিলিটারি বাহিনীর উপর নেমে আসলো আজরাইলের গজব। হিটলার স্বয়ং উপস্থিত হয়ে গ্রেফতার করলেন রোহমকে। ৪০০ এর অধিক প্যারামিলিটারি বাহিনীর অধিনায়কদের গুলি করে হত্যা করা হয়। নেতাশূন্য হয়ে দিকবিদিক পালাতে থাকে প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা। রোহমকে একটা রুমে বন্দি করা হয়। তার হাতে পিস্তল দিয়ে বলা হয় আত্মহত্যা করতে। রোহম আত্মহত্যা করতে রাজি না হওয়ার কারণে তাকে গুলি করে জাজরা করে দেয় হিটলারের ঘাতক বাহিনী। এভাবে হিটলার তার দীর্ঘদিনের সহযোদ্ধাকে হত্যা করে তার পথের কাঁটা দূর করেন। হিটলারের প্রতিদ্বন্দ্বী বলতে আর কেউ রইল না। সরে গেল পথের শেষ কাঁটাও। প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের মৃত্যু। রোহম সহ প্যারামিলিটারি গ্রুপের অধিকাংশ নেতাকে হত্যা করার পর এই বাহিনী শেষ হয়ে যায়। সদস্যদেরকে নিয়মিত সামরিক বাহিনীতে নেওয়া হয়। হিটলারের সামনে আর মাত্র একটা বাধা ছিল,
সেটা হলো ৮৭ বৎসর বয়স্ক প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ। ১৯২৫ সাল থেকে তিনি জার্মানির প্রেসিডেন্ট। তিনি হিটলারের সব কাজে সায় দেন না, প্রতিবাদ করেন সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে। বয়োবৃদ্ধ হওয়ায় হিটলার তার বিরুদ্ধে কিছু করতেও পারেন না। বেশিদিন অপেক্ষা করতে হয়নি হিটলারের। ১৯৩৪ সালের আগস্টের ২ তারিখ পরলোক গমন করেন হিন্ডেনবুর্গ। এবার হিটলারকে থামায় কে? দেশের সর্বময় ক্ষমতার মালিক হলেন হিটলার। কিসের গণতন্ত্র, কিসের ভোট, কিসের জোট সরকার? নাৎসি পার্টি ছাড়া সমস্ত দল নিষিদ্ধ হলো। পুরো জার্মানি হিটলারের আয়ত্তে আসলো। ১৯৩৪ সাল থেকে ১৯৪৫, ১১টি বছর হিটলারের অঙ্গুলি হেলনে কাঁপত পুরো বিশ্ব। হিটলারের রণহুঙ্কার শুরু। লিগ অফ নেশনস ছেড়ে চলে গেল জার্মানরা। ১৯৩৩ সালের জানুয়ারি মাসে হিটলার যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার আগের বছরের ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব নিরস্ত্রীকরণের সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের সবকটি স্বাধীন দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেয়। বিশ্বে যাতে আর কখনো যুদ্ধ না বাধে, এজন্য সবাই মিলে অস্ত্রশস্ত্রের প্রতিযোগিতা কামানোর ব্যাপারে তাগিদ দেয়। মাসের পর মাস সম্মেলন চলল। ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া সম্মেলনে কোনো মতানৈক্য পৌঁছার উপায় নেই। বেহুদা আলাপ চলতেই থাকল। জুলাই মাসে জার্মানির প্রতিনিধিরা সম্মেলন থেকে ওয়াক আউট করল। মামুন জিজ্ঞেস করল, জার্মানির ওয়াক আউট করার কারণ কি? জারিফ বলল, সেই বৈষম্যের ভার্সাই চুক্তি। চিন্তা করো, জার্মানিকে সব দিক দিয়ে পঙ্গু করে ফেলা হয়েছিল প্রথম মহাযুদ্ধের পরে এই চুক্তি দিয়ে। ১ লক্ষের বেশি সেনা থাকতে পারবে না, বিমান বাহিনী থাকতে পারবে না, অস্ত্রশস্ত্র উৎপাদন করতে পারবে না, এসব। ঠিক এরকম পরিস্থিতিতে জার্মানরা প্রস্তাব করেছিল যে তারা তো ইতিমধ্যেই নিরস্ত্রীকরণের সব শর্ত মেনে চলেছে। এখন যদি অন্যান্য দেশগুলো জার্মানির মতো অস্ত্রশস্ত্র উৎপাদন কমায়, সেনা সংখ্যা হ্রাস করে, তাহলেই কাঙ্ক্ষিত নিরস্ত্রীকরণ সম্ভব। এটা তো অবশ্যই ভালো যুক্তি, মামুনের প্রস্তাব। কিন্তু জার্মানির এই প্রস্তাবে ক্ষেপে উঠল ফ্রান্স। ফ্রান্সের মতে জার্মানির শয়তানের হাড্ডি, এজন্যই তাদের এই শাস্তি। অন্যান্য দেশগুলো নিরস্ত্রীকরণে যাবে কেন? জার্মান যখন বুঝল পরিস্থিতি তাদের অনুকূলে নয়, তখন সম্মেলন থেকে ওয়াকআউট করল। ১৯৩৩ সালে হিটলার চ্যান্সেলর হবার পর হিটলার আবারও আলোচনার টেবিলে ফিরে এলেন। প্রতিনিধি পাঠালেন আগের প্রস্তাব দিয়ে, কিন্তু কিছুতেই কিছু হলো না। হিটলার নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে তার প্রতিনিধিদের ফেরত আসতে বললেন। রাগে ফুসফুস করতে লাগলেন হিটলার। বলতে লাগলেন, জার্মানদেরকে কত অসহায় পেয়েছে আজ ব্রিটেন, ফ্রান্স। ছোট রাষ্ট্র বেলজিয়াম, পোল্যান্ডও মাস্তানি করে জার্মানির সাথে। জার্মানদেরকে সব দিক দিয়ে চেপে ধরে তারা নিজেরা অস্ত্রশস্ত্র কমানোর কোনো কথা বলছে না। এর একটা বিহিত করতেই হবে। জার্মানরা আর নিরস্ত্রীকরণ মানবে না বলে ঘোষণা দিলেন হিটলার। লিগ অব নেশনস থেকে বেরিয়ে যাবে জার্মানরা। কিসের চুক্তি, কিসের নিরস্ত্রীকরণ? লাখ লাখ বেকার জার্মান যুবকদেরকে সেনাবাহিনীতে চাকরি দাও, অস্ত্র ভান্ডার গড়ে তোলো, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। এত সব কথা বলে হিটলার খেপিয়ে তুললেন পুরো জার্মান জাতিকে। ১৯৩৩ সালের ১৪ অক্টোবর, ১০ মাসও হয়নি, হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছেন। লিগ অব নেশনস থেকে বেরিয়ে গেল জার্মানি। নিরস্ত্রীকরণ সম্মেলনও ভেঙে গেল। নিয়তির কি নির্মম পরিহাস! যে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অস্ত্রশস্ত্রের প্রতিযোগিতা কমানো, ব্যর্থ সম্মেলনের পর নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ছড়িয়ে পড়ল পুরো ইউরোপ জুড়ে। প্রথম শক্তি পরীক্ষায় সফল হিটলার, দখল করলেন রাইনল্যান্ড। মামুন, গাইড বইয়ে একটা প্রশ্ন আছে, সিগফ্রিড লাইন কি? উত্তরে বলা আছে, জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা। ব্যাপারটা হলো, এই মুহূর্তে ফ্রান্স জার্মানির বন্ধুত্ব বিশ্বের সবচেয়ে সেরা বন্ধন। কিন্তু দুইটি বিশ্বযুদ্ধের সময় এই দুই প্রতিযোগী ছিল মহাশত্রু। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হাতে এমন মার খেয়েছিল ফরাসিরা যে তারা এই লাইন নির্মাণ করতে বাধ্য হয়। যদিও আজকের দিনে সিগফ্রিড লাইনের কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, ফ্রান্স সীমান্ত বরাবর জার্মানির ভূখণ্ড নিয়ে
তৈরি করা হলো আন্তর্জাতিক এলাকা, যেখানে বহুজাতিক বাহিনী থাকবে। জার্মানরা যাতে এই আন্তর্জাতিক এলাকা পার হয়ে ফ্রান্স দখল করতে না পারে, সেজন্য ফ্রান্সের এই পদক্ষেপ। পরাজিত জার্মানি চেয়ে চেয়ে দেখল যে তার নিজ ভূখণ্ড নিয়ে ছেলে খেলা খেলছে ফ্রান্স ও তার সাঙ্গপাঙ্গরা। জার্মানির জমি নিয়ে গড়া সেই আন্তর্জাতিক ভূখণ্ডের নামই হলো রাইনল্যান্ড। 1936 সাল, হিটলার চ্যান্সেলর হয়েছেন, 3 বছর হলো। দেশের আপামর জনতা হিটলারের জন্য পাগল। লাখ লাখ জার্মান বেকার যুবক সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। অস্ত্র কারখানায় পুরোদমে অস্ত্র উৎপাদন শুরু। বিমান বাহিনী বাড়াতে লাগলেন হিটলার। নৌবাহিনীর কর্মকাণ্ড থেমে নেই। ভার্সাই চুক্তিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে লিগ অব নেশনস থেকে ছিটকে পড়েছেন সেই 1933 সালেই। হিটলারকে শাসন করার কেউ নেই। ঠিক সেই সময়ে 1936 সালে সেনাপতিদের নিয়ে বৈঠক বসলেন হিটলার। বললেন, তোমরা কি দেখেছ আমি এত বড় বাহিনী তৈরি করছি, তারপরেও ফ্রান্স ব্রিটেন আমাকে কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তারা অন্যায়ভাবে জার্মানির সাথে অনেক খারাপ আচরণ করেছে। আমি এর প্রতিশোধ তুলবই। শক্তি দিয়ে ফ্রান্সের অধিকার থেকে আমি ছিনিয়ে আনব রাইনল্যান্ড। হিটলারের কথা শুনে শিউরে উঠলেন সেনাপতিরা। বলেন কি মহামান্য পুরার, আরও কত ছোট ছোট দেশ আমাদের ভূখণ্ড দখল করে বসে আছে। অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো দেশকে আমাদের ভূখণ্ড দিয়ে দেওয়া হয়েছে। আপনি তাদেরকে শায়েস্তা না করে সবার আগে ফ্রান্সকে ধরতে চান কেন? হিটলার গর্জে উঠলেন, না, ওইসব ছোট দেশকে আমি হাতের মুঠোর মাছি মনে করি। শক্তি যখন দেখাবই, তখন ফ্রান্সের মতো জাত দুশ্মনদের সাথেই লড়ব আমি। আমার ইচ্ছায় তোমরা বাধা দিও না। কিভাবে কোন দিক দিয়ে আক্রমণ করা যায় সেই চিন্তা করো, এটাই আমার নির্দেশ। হিটলারের অভিসন্ধি কিছুটা বুঝতে পেরে ফ্রান্স ও রাশিয়া সামরিক চুক্তিতে আবদ্ধ হলো। এবার হিটলার নাটক শুরু করলেন। বললেন, ফ্রান্স ও রাশিয়া আবার জার্মানিকে আক্রমণ করতে চায়। কেন তারা এই চুক্তিতে মিলিত হলো? উপায়ান্তর না দেখে রাশিয়া আশ্বাস দিল, এই চুক্তি খুবই ফরমাল একটি চুক্তি। প্রয়োজনে জার্মানির সাথেও আমরা এরকম চুক্তি করব। রাশিয়ার কাছ থেকে আশ্বাস পেয়ে ফ্রান্সের প্রতি চরমপত্র দিলেন হিটলার। বললেন, তোমরা যদি সৎ থাকতে চাও তাহলে রাশিয়ার সাথে এই চুক্তি বাতিল করো, তা না হলে আমি যা ইচ্ছা তাই করব। ফ্রান্স জবাব দিল, স্বাধীন দেশ হিসেবে ফ্রান্স কার সাথে কি চুক্তি করবে এটার জন্য অন্য কোনো দেশের কাছে জবাবদিহি করতে সে বাধ্য নয়। হিটলার যা খুশি করুক। এবার শুরু হলো হিটলারের খেলা। 7 মার্চ 1936। ফ্রান্সের কাছ থেকে এমন জবাব পেয়ে খুশি হলেন হিটলার। মাত্র 1 ঘন্টার মধ্যে তিনি আদেশ দিলেন তার বাহিনীকে জ্বরের বেগে রাইনল্যান্ডে প্রবেশ করতে। বললেন, জীবিত বন্দী হবে না, পালিয়েও আসতে পারবে না, প্রয়োজন বোধে মৃত্যুবরণ করবে, কিন্তু সে মৃত্যু যেন হয় রাইনল্যান্ডে। ফ্রান্সকে রাইনল্যান্ড থেকে বিতাড়িত করে আমি নিব চরম প্রতিশোধ। বিদ্যুৎ বেগে সামনের দিকে এগিয়ে গেল জার্মান বাহিনী। হিটলারের হাতে গড়া সেনাবাহিনীর প্রথম যুদ্ধ এটি। হিটলারের জন্য এটি ছিল অ্যাডভেঞ্চার। হিটলার জানতেন জার্মানিকে বাধা দেওয়ার মতো নৈতিক সাহস ফ্রান্সের নেই, কারণ রাইনল্যান্ড নামে কথিত আন্তর্জাতিক এলাকা আদতে জার্মানির। ফ্রান্স কিসের বলে এটাকে দখল করে রাখে? হিটলারের বাহিনী বীর দর্পে রাইনল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে। ইউরোপের মানুষ আবার শঙ্কিত হয়ে পড়ল। ভাবল, দ্বিতীয় মহাযুদ্ধ বুঝি বেঁধেই গেল। লিগ অব নেশনস জরুরি মিটিংয়ের জন্য তোড়জোড় করতে লাগলো, কিন্তু ফ্রান্স একেবারে নিশ্চুপ। তারা প্রতিবাদ করার সাহসও পায়নি, তাই হাত পা গুটিয়ে থাকলো লিগ অফ নেশনস। মামুন বলল, ফ্রান্স এরকম চুপ হয়ে যাওয়ার কারণ কি? জারিফ উত্তর দিল, আসলে প্রথম মহাযুদ্ধে ফ্রান্স বিজয়ী হলেও যুদ্ধের মাসুল তাদের দিতে হয়েছিল চরমভাবে। একটা যুদ্ধ মানে নাগরিক জীবনে কি দুর্ভোগ তা তারা হাড়ে হাড়ে জানতো। আর জানতো বলেই হিটলারের সাজ সাজ রব শুনে তারা আগেই স্থির করে রেখেছিল, হিটলার যদি সত্যি রাইনল্যান্ডে সৈন্য পাঠায় তবে তাকে বাধা দেওয়া হবে না। যার ভূখণ্ড সে নিয়ে যাক, দরকার নেই পরের দেশ দখলে রাখার জন্য নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ার। রাইনল্যান্ড ফিরিয়ে নিয়ে হিটলার খুশি হন, আমরা শান্তিতে থাকি।
হিটলার কিন্তু রাইন অধিকারকে তার জীবনের বিরাট সাফল্য মনে করলেন। প্রথম যুদ্ধে তিনি হলেন সফল, ভাবলেন তার বয়ে ফ্রান্স যুদ্ধে লিপ্ত হয়নি, অন্য পথে হয়তো আবার অধিকার করতে চাইবে, বিচার সালিশ বসাবে। তাই তাড়াতাড়ি তিনি অধিকৃত অঞ্চলে গণভোটের ব্যবস্থা করলেন। গণভোটের উদ্দেশ্য অধিবাসীরা জার্মানির অধীনেই থাকতে চায় নাকি ফিরে যেতে চায় ফ্রান্সের তাবেদারে। গণভোটের শতকরা ৯৮টি ভোট পড়ল জার্মানির পক্ষে। বিজয়ী হলেন হিটলার। ছিনিয়ে আনলেন রাইনল্যান্ড ফ্রান্সের কাছ থেকে। সেনাপতিদের নিয়ে ডিনার করলেন হিটলার। বললেন, কি বলেছিলাম না ফ্রান্স আমাদের বাধা দিতে পারবে না? আমাদের আরও অনেক কাজ বাকি। জার্মানির সমস্ত ভূখণ্ড আমরা উদ্ধার করব শত্রুদের কাছ থেকে। তোমরা কেবল আমার নির্দেশ মেনে চলবে। মাথা জাকালো সেনাপতিরা তাদের মহামান্য ফুরারের কথায়। পর্ব ৩৪। জন্মভূমি অস্ট্রিয়া দখল করলেন হিটলার। প্রথম ধাক্কায় রাইনল্যান্ড দখল করলেন হিটলার ১৯৩৬ সালে। ফ্রান্স, ব্রিটেন সহ বৃহৎ শক্তি কেউ বাধা দিল না, কারণ রাইনল্যান্ড তো আদতে জার্মানির অংশ। ফ্রান্স ভাবল, জার্মানির জমি ফিরিয়ে নিয়ে যদি হিটলার সন্তুষ্ট থাকে তবে তাই হোক। কিন্তু হায়, হিটলারের বার বেড়ে গেল। লিগ অব নেশনস থেকে সরে পড়ার কারণে ভার্সাই চুক্তিকে এক কানাকড়ি মূল্য দিলেন না হিটলার। ভার্সাই চুক্তিকে বলা ছিল জার্মানি ১,০০,০০০-এর বেশি সৈন্য রাখতে পারবে না। কিন্তু ১৯৩৮ সালের শেষে হিটলারের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ালো ১৫,০০,০০০। জার্মানির সব স্তরের লোকজন হিটলারকে অকুণ্ঠ সমর্থন দিল, কারণ সবাই বুঝতে পেরেছে হিটলারের পক্ষেই সম্ভব জার্মানির হত গৌরব ফিরিয়ে আনা। আশেপাশের সব শত্রুকে সাইজ করার ক্ষমতা একমাত্র হিটলারেরই রয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। শত শত বৎসর যাবৎ প্রতাপশালী হাপুসবুর্গ সাম্রাজ্যের রাজধানী ভিয়েনা ছিল জ্ঞান বিজ্ঞানের এক বাতিঘর। প্রথম মহাযুদ্ধে হাপুসবুর্গ সাম্রাজ্যের অবসান হয়। অস্ট্রিয়া দেশটি হয়ে পড়ে খুব ছোট। অস্ট্রিয়া সমস্ত লোক জার্মান ভাষায় কথা বলে। হিটলারের জন্মভূমি অস্ট্রিয়াতে। ভিয়েনা নগরীতে ব্যর্থ কিশোরকাল কাটিয়েছিলেন হিটলার, চিত্রশিল্পী হবার বাসনায়। হিটলার যখন ১৯৩৬ সালে বিনা বাধায় রাইনল্যান্ড দখল করলেন, তখন লোভে চকচক করল হিটলারের চোখ। অস্ট্রিয়ার সবাই যেহেতু জার্মান ভাষায় কথা বলে, কি দরকার অস্ট্রিয়া আলাদা থাকার? আবার অস্ট্রিয়ার লোকজনও জার্মানির গুন্ডামিকে খুব পছন্দ করে। অস্ট্রিয়ার লোকজন চাইতো জার্মানির সাথে একত্রে থাকতে পারলে পুরো ইউরোপে তারা জার্মানির সাথে মিলে মাস্তানি করতে পারবে। ভার্সাই চুক্তির পরিকল্পনাকারীরা অস্ট্রিয়া আর জার্মানির এই দুস্তি বুঝতে পেরেছিলেন। তাই ভার্সাই চুক্তির অন্যতম শর্ত ছিল, কোনো অবস্থাতেই অস্ট্রিয়া জার্মানি এক হতে পারবে না। অস্ট্রিয়া হলো স্বাধীন দেশ, কিন্তু হিটলারের এবার খায়েশ হলো পুরো অস্ট্রিয়া দখল করার। কিন্তু দখল করতে হলে নাটক করা দরকার, কোনো উসিলা বের করতে হবে। নাটক করতে মহা ওস্তাদ হিটলার। কিন্তু কোনো নাটক বানানোর আগেই আরেক পরিস্থিতি সৃষ্টি করলেন ইতালির এক নায়ক মুসোলিনি। তৈরি হয় হিটলারের অস্ট্রিয়া দখলের মহা সুযোগ। হিটলার মুসোলিনি বন্ধুত্বের বলি হলো স্বাধীন অস্ট্রিয়া। হিটলারের অনুকরণে অস্ট্রিয়াতে গড়ে উঠল নাৎসি পার্টি। হিটলার প্রথমে চাইলেন নাৎসি পার্টি যাতে তার মতো জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করতে পারে। ১৯৩৪ সালের ২৫ জুলাই নাৎসি পার্টি অস্ট্রিয়ার চ্যান্সেলর ডলফিউসকে হত্যা করে ক্ষমতা দখল করল। পুরোপুরি সশস্ত্র অভ্যুত্থান ঘটালো তারা। পুরো ইউরোপ জেনে গেল অস্ট্রিয়ার এই অভ্যুত্থান উগ্র মেজাজি হিটলারেরই কাজ। তার আদেশেই অস্ট্রিয়া নাৎসি পার্টি এই অরাজকতা সৃষ্টি করল। কিন্তু গন্ডগোল বাধালেন ইতালির ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি। অস্ট্রিয়া ইতালির প্রতিবেশী এবং গভীর মৈত্রী বন্ধনে আবদ্ধ। নাৎসি পার্টিকে শায়েস্তা করার জন্য মুসোলিনি কয়েক ডিভিশন সৈন্য পাঠালেন। তারা অস্ট্রিয়া বাহিনীর সাথে একযোগে নাৎসি পার্টির দখল থেকে ছিনিয়ে নিল অধিকৃত স্থান। উপায়ন্তর না দেখে নাৎসি নেতারা পালিয়ে গেল জার্মানিতে। শান্তি স্থাপিত হলো অস্ট্রিয়ায়। হাঁপ ছেড়ে বাঁচল অস্ট্রিয়ার মানুষ। হিটলার দেখলেন এত ভারী বিপদ, মুসোলিনিকে হাত করতে না পারলে অস্ট্রিয়া দখল করা যাবে না। হিটলার উগ্র মেজাজি হলে কি হবে? স্বার্থের বেলায় একেবারে বেজা বিড়াল। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি জেসে মুসোলিনির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন।
মুসোলিনি কিন্তু প্রথম থেকে হিটলারকে পছন্দ করতেন না। সারাক্ষণ হাত পা ছুড়াছুড়ি করে আর গরম গরম ভাষণ দেয় লোকটা। মুসোলিনির চোখে হিটলার ছিলেন সার্কাসের এক জোকার। মুসোলিনির কাছে পাত্তাই পেল না হিটলার। কয়েক বছর যেতে না যেতেই এই মুসোলিনি গায়ে পড়ে বন্ধুত্ব করেছিলেন হিটলারের সাথে। গরজ বড় বালাই। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বলে কিছু নেই। শত্রুতাও টিকে না যুগ যুগ ধরে। সব কিছুর মূলে স্বার্থ। যখনই স্বার্থ উদ্ধার করার প্রয়োজন পড়ে তখনই সৃষ্টি হয় বন্ধুত্ব। আর স্বার্থ ক্ষুণ্ণ হলেই শত্রুতা। ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি ১৯৩৫ সালে আফ্রিকার স্বাধীন দেশ আবিসিনিয়া দখল করলেন সম্পূর্ণ অন্যায়ভাবে। পুরো ইউরোপ সিসি করতে লাগলো মুসোলিনির এই ডাকাতির ঘটনায়। ফ্রান্স ব্রিটেন তীব্র তিরস্কার জানালো মুসোলিনিকে। মুসোলিনির এই কাজে সমর্থন দান করলেন হিটলার। মুসোলিনি তো অবাক। হিটলারের কাছ থেকে কোনো সমর্থন তিনি আশা করেননি, বরং ভেবেছিলেন যে হিটলার হয়তো মুসোলিনির শত্রুদের সাথে হাত মিলাবে। অসময়ে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন মুসোলিনি। হিটলার তা বুঝতে পেরে আগে আমন্ত্রণ জানালেন মুসোলিনিকে। ১৯৩৭ সাল। আনন্দে গদগদ চিত্তে মুসোলিনি হাজির হলেন জার্মানির মিউনিখ শহরে। চতুর হিটলার মুসোলিনিকে জানালেন জাঁকজমকপূর্ণ শাহী অভ্যর্থনা। সে এক এলাহি কাণ্ড কারখানা। তার সংবর্ধনা মিটিংয়ে হাজির হয়েছিল ১০ লাখের মতো জার্মান নাগরিক। সে যুগে সেটা ছিল পৃথিবীর বিশালতম জনসমাবেশ। মোহিত হয়ে গেলেন মুসোলিনি। হিটলারকে তখন আর বদ্ধ পাগল বলে মনে হলো না তার। মুসোলিনি চিরদিনের জন্য হিটলারকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রতিজ্ঞা করার কথা ঘোষণা করলেন। তিনি ভুলে গেলেন অস্ট্রিয়ার স্বার্থের কথা। তিনি ধরা পড়ে গেলেন হিটলারের খপ্পরে। অস্ট্রিয়ার চ্যান্সেলরকে ডেকে এনে হুমকি দিলেন হিটলার। ১৯৩৮ সালের ফেব্রুয়ারি মাসের কথা। কার্ট বন গুসনিক তখন অস্ট্রিয়ার চ্যান্সেলর। হিটলারের আশীর্বাদ পুষ্ট নাৎসি নেতাদেরকে দাবরানি দিয়ে তিনি ক্ষমতায় আছেন। হিটলার তাকে এক শুভেচ্ছা সফরে আমন্ত্রণ জানালেন জার্মানিতে। বলা নেই কওয়া নেই, হিটলার তাকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে। সাথে সাথে বন্ধ করে দেওয়া হলো দরজা। আসন গ্রহণ পর্ব শেষ হতেই হিটলার ফেটে পড়লেন আগ্নেয়গিরির মতো। চিৎকার করে উঠলেন সিংহের গর্জনে। টেবিলে সজোরে মুষ্ঠঘাত করে কাঁপতে কাঁপতে বললেন, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কতজন সৈন্য রয়েছে তোমার ছাউনিতে? গোলা বারুদের মজুদ কত? কয়খানা প্লেন রয়েছে তোমার? চড়ুই পাখির মতো ছোট্ট একটা দেশ। তার চ্যান্সেলর হয়ে মনে করেছ স্বর্গ পেয়েছ হাতে। সাহস করছো বাজ পাখির সাথে লড়াই করতে। কি বলছেন মহামান্য ফুরার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন যুদ্ধ করতে যাব আপনার সাথে? অবাক হয়ে প্রশ্ন করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। যুদ্ধ করতে চাও না ভালো কথা, কিন্তু অস্ট্রিয়া নাৎসি পার্টির কর্মীদের প্রতি অত্যাচার করছে তোমার সরকার। তাদের প্রতি নির্যাতন বন্ধ করো। কথায় কথায় বন্দি করে জেলে পাঠাও কেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর জবাব দিলেন, সেটা তো আমার অভ্যন্তরীণ ব্যাপার। আমার দেশের শৃঙ্খলা নষ্ট করছে যারা, সার্বভৌমত্বে আঘাত হানছে যে দল, তাদের কি আমরা কিছুই বলবো না? অপরাধের শাস্তি দিব না? আপনি হলে কি করতেন? হিটলার বলতে লাগলেন, চুপ করো বেয়াদব। তোমার অনেক ফাজলামো সহ্য করেছি। আজকেই সব শেষ করে দিতে চাই। তুমি মনে করেছ ইতালি তোমাকে সাহায্য করবে। ৬ কোটি জার্মানির ফুরার আমি। মুসোলিনির মাথায় তো গোবর নেই যে আমাকে বাদ দিয়ে তিনি তোমাকে সাহায্য করবেন। ইংল্যান্ড ও ফ্রান্স আমাকে অসন্তুষ্ট করে তোমাকে সাহায্য করতে আসবে না। মাত্র কয়েকটা ঘন্টার প্রয়োজন। অস্ট্রিয়া আমার মাতৃভূমি। আমার প্রিয় অস্ট্রিয়াকে জার্মানির সাথে জুড়ে দেওয়ার জন্য যা যা করা দরকার আমি করব। অস্ট্রিয়ার চ্যান্সেলর বললেন, মহামান্য ফুরার, ২ বছর আগে আপনি আমাদের সাথে একটা শান্তি চুক্তি করেছিলেন। যখন প্রয়োজন ছিল করেছি। এখন ওইসব শান্তি চুক্তির দ্বারদারি না আমি। তুমি নিজের ইচ্ছায় জার্মানির সাথে যোগ দিবে কিনা বলো। হিটলারের পাল্টা জবাব, আমাকে ভুল বুঝবেন না ফুরার। আমি দেশের নির্বাচিত চ্যান্সেলর। দেশবাসী দেশকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে। অপরের কাছে স্বেচ্ছায় দেশটাকে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার নেই। হিটলার বুঝলেন, সোজা লোক নন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ট বন গুসনিগ। তিনি কলিং বেল টিপলেন। পাশের ঘর থেকে জেনারেলের পোশাক পরিহিত, কোমরে তলোয়ার ঝুলানো অবস্থায় প্রবেশ করলেন জেনারেল কাইটেল। হিটলার চোখ গরম করে প্রশ্ন করলেন, জেনারেল কাইটেলকে? জেনারেল,
অস্ট্রিয়া দখল করতে তোমার কত সময় লাগবে? কাইটেল উত্তর দিলেন, কয়েক ডজন বোমারু বিমান একসাথে বোমা ফেলে নাস্তানাবুদ করে দিয়ে আসব প্রথমে। তারপর শ্মশানের উপর দিয়ে হেঁটে যেতে পদাতিক বাহিনীর যতটুকু সময় লাগে। হিটলারের এমন হুমকিতে অনড় রইলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। শেষে বাধ্য হয়ে নমনীয় হলেন হিটলার নিজেই। বললেন, তোমাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। সেটা হলো, তোমার দেশে নাৎসি পার্টির উপরে যে নিষেধাজ্ঞা আছে তা উঠিয়ে দিতে হবে। নাৎসি পার্টির সকল সদস্যদেরকে মুক্তি দিতে হবে। অস্ট্রিয়ার নাৎসি পার্টির নেতা ইনকোয়ার্টকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। হিটলারের প্রস্তাবে সম্মতি জানিয়ে মনে অনেক কষ্ট নিয়ে নিজের দেশে পাড়ি জমালেন ছোট্ট দেশ অস্ট্রিয়ার চ্যান্সেলর। হিটলার কিন্তু দখল করেই ছাড়লেন অস্ট্রিয়া। বাংলা প্রবাদ আছে, দুর্জনের ছলের অভাব হয় না। অস্ট্রিয়া দখল করার সব প্রস্তুতি ভিতরে ভিতরে নিয়ে রাখছেন হিটলার। আগেই বলেছিলাম, অস্ট্রিয়ার লোকজনের একটা অংশ জার্মানির সাথে মিশে যেতে প্রস্তুত ছিল। অস্ট্রিয়ার চ্যান্সেলর সৈনিক দেশে গণভোটের আয়োজন করতে চাইলেন। অস্ট্রিয়া স্বাধীন থাকতে চায় নাকি জার্মানির অধীনে যেতে চায়, এ মর্মে গণভোট। গণভোটের কথা শুনে হিটলারের মেজাজ বিগড়ে গেল। সঙ্গে সঙ্গে ফোন করলেন যুদ্ধবাজ সেনাপতিদের। অগ্র পশ্চাৎ চিন্তা না করে সীমান্তে প্রহাররত সেনাপতিদের আদেশ দিলেন, অস্ট্রিয়া আক্রমণ করো। আমি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তোমাদেরকে নিয়ে মিলনমেলা করব। হিটলারের নির্দেশ পেয়ে অস্ট্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল জার্মান ফৌজ। অস্ট্রিয়ার ভেতরে নাৎসি পার্টির কর্মীরা স্বাগত জানালো জার্মান সৈন্যদের। অস্ট্রিয়ার চ্যান্সেলরকে আবারও হুমকি বার্তা পাঠালেন হিটলার। বললেন, চুপ করে বসে থাকো। তোমার সৈন্যবাহিনী যদি আমার সৈন্যবাহিনীকে বাধা দেয় তাহলে দুনিয়া থেকে সরিয়ে দেব তোমাকে। যেই কথা সেই কাজ। অস্ট্রিয়ার সেনাবাহিনী নির্দেশ না পেয়ে বসে থাকল। কয়েক ঘন্টার মধ্যে হিটলার অস্ট্রিয়া দখল করলেন। নিজে উপস্থিত হলেন রাজধানী ভিয়েনায়। বিশাল জনসমাবেশে হিটলার ভাষণ রাখলেন, আপনাদের ভয় পাবার কিছু নাই। আমরা আপনাদের শত্রু নই, বন্ধু। অস্ট্রিয়া জার্মানি মায়ের পেটের ভাই। আপনারা হয়তো জানেন না, আমি অস্ট্রিয়ারই সন্তান। এই অস্ট্রিয়ার বাউনাউ শহরেই আমার জন্ম। আমার পিতামাতার কবর রয়েছে সেখানে। একটু পরে আমি যাত্রা করব আমার গ্রামের উদ্দেশ্যে। তার আগে বলতে চাই, আমি অস্ট্রিয়াকে অত্যন্ত ভালোবাসি। তাই অস্ট্রিয়াবাসীর ভাগ্য জার্মানির সাথে মিলিয়ে দিলাম। হিটলারের ভাষণ শুনে সমবেত জনতার বিপুল করতালি। তারপর হিটলার একাকী চলে গেলেন পিতামাতার কবরের কাছে। পাষাণ হৃদয় হিটলার অনাথ শিশুর মতো অজরে কাঁদলেন। নিস্তব্ধ গোরস্থানে গভীর ধ্যানে মগ্ন হলেন হিটলার। কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হল গণভোট। জার্মানির অঙ্গরাজ্য হিসেবে থাকার পক্ষে অস্ট্রিয়াবাসী শতকরা ৯৯.৭৫ হারে ভোট দিল। নির্বাচনে কিভাবে জিততে হয় সে খেলা হিটলারের জানা আছে। পুরো বিশ্বকে দেখাতে চাইলেন, দেখো, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অস্ট্রিয়াবাসী জার্মানির সাথে থাকতে চায়। ভীত প্রদর্শন বা জোর জবরদস্তি করা হয়নি কাউকে কোথাও। হিটলারের প্রাণের বন্ধু মুসোলিনি সমর্থন জানালেন হিটলারের অস্ট্রিয়া দখলকে। ব্রিটেন, ফ্রান্স শঙ্কিত হলো, কিন্তু প্রকাশ্যে কোনো তৎপরতাই দেখালো না। এভাবে একটাও বুলেট খরচ না করে স্বাধীন দেশ অস্ট্রিয়াকে জার্মানির অঙ্গরাজ্য বানালেন হিটলার। যদিও খেলা এখনো শুরু হয়নি হিটলারের, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে হিটলারের। পর্ব ৩৫। এবার চেকোস্লোভাকিয়ার দিকে নজর দিলেন হিটলার। জারিফের বর্ণনায় মুগ্ধ মামুন প্রশ্ন করল, আচ্ছা, হিটলার ১৯৩৫ সালে রাইনল্যান্ড দখল করল এবং ১৯৩৮ সালে অস্ট্রিয়া দখল করল। তারপরও ব্রিটেন, ফ্রান্স কোনো পদক্ষেপ নিল না কেন? তারা কি হিটলারকে থামাতে পারত না? জারিফ বলল, তোমার এই প্রশ্নটা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির ডিকশনারিতে অ্যাপিস শব্দের বাংলা অর্থ দেখবে। সেখানে বলা আছে, অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে কাউকে শান্ত বা প্রশমিত করা, কিংবা বলা যায় কারো রাগ কমানো। অ্যাপিস শব্দ থেকে এসেছে অ্যাপিসমেন্ট থিওরি, প্রশমন নীতি। ব্যাপারটা হলো, যেহেতু প্রথম মহাযুদ্ধের পর জার্মানির কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল, তাই জার্মান জাতির পক্ষ থেকে ক্ষুব্ধ হিটলার কিছু জমি দখল করলে করুক,
এরকম মনোভাবই ছিল ব্রিটেন ফ্রান্সের। এরকম কিছু জমি দখল করে যদি হিটলার শান্ত হয় তাহলে তো বেশ হয়। এটাই মনে করেছিল ব্রিটেন ফ্রান্স। তথাকথিত প্রশমন নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্যতম একটা কারণ, এটা সত্য। প্রথম থেকেই হিটলারকে শায়েস্তা করার চেষ্টা করলে পরিস্থিতি অন্যরকম হতো। সে যাই হোক, চেকোস্লোভাকিয়া দখল করার নাটকীয় কাহিনী শুনে হিটলারের শয়তানি বুদ্ধির পরিচয় পাবে তুমি। মামুন আবার বলল, বর্তমানে মনে হয় চেকোস্লোভাকিয়া ভেঙে দুইটি দেশ হয়েছে। একটি দেশের নাম চেক প্রজাতন্ত্র, যার রাজধানীর নাম প্রাগ, আরেকটির নাম স্লোভাকিয়া, যার রাজধানীর নাম বাটিস্লাভা। ঠিক, চেকোস্লোভাকিয়া সমস্যার মূল কাহিনী। প্রথম মহাযুদ্ধে জার্মানির মিত্র রাষ্ট্র অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে চেকোস্লোভাকিয়া দেশটির সৃষ্টি হয়। জার্মানির কাছ থেকে 11,000 বর্গমাইল এলাকা কেটে নিয়ে এই দেশটিকে দেওয়া হয়। জার্মানিকে দুর্বল করার এটাও একটা মিত্রবাহিনীর ষড়যন্ত্র। 11,000 বর্গমাইল এলাকা পরিচিত ছিল সুডেটানল্যান্ড নামে। এখানে প্রায় 30 লক্ষ জার্মান নাগরিক বাস করত। এখানের অধিবাসীরাও জার্মানির সাথে মিশে যেতে চাইত। রাইনল্যান্ড ও অস্ট্রিয়া দখল করার পর হিটলারের সাহস আরও বেড়েছে। 20 ফেব্রুয়ারি 1938 সাল হিটলার ঘোষণা করলেন, প্রতিবেশী যে সকল রাষ্ট্রে জার্মান ভাষাভাষী নাগরিক আছে তাদের ভালোমন্দ দেখার দায়িত্ব জার্মানির আছে। 1938 সালের মার্চ মাসে অস্ট্রিয়া দখল করার পর হিটলার সদম্ভে ঘোষণা করেন যে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে সুডেটানল্যান্ড দখল করব আমি, কারণ চেকোস্লোভাকিয়া সুডেটানল্যান্ডের জার্মানভাষীদের উপর অত্যাচার চালাচ্ছে। আমি আর এসব সহ্য করব না। দেখি ব্রিটেন ফ্রান্স আমার কি করে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম নেভিল চেম্বারলিন। ভদ্রলোক, বয়স্ক মানুষ, প্রথম মহাযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী। হিটলারের এসব হুমকি দমকি শুনে তিনি নিজেই বার্লিনে এলেন মিটিং করতে। হিটলারকে ঠান্ডা করাই তার কাজ। তিনি হিটলারকে বললেন, আমরা কেউ এখনও প্রথম মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারিনি। দেশ গড়ার কাজে নতুন করে কেবল হাত দিয়েছি। এ সময় সামান্য ব্যাপার নিয়ে আপনি কি সব কথাবার্তা আরম্ভ করেছেন? আমি ঠিকই বলেছি। গত যুদ্ধে আপনারা আমাদের মেরুদণ্ড দুমড়ে দিয়েছেন, কিন্তু ভাঙতে পারেননি। সেই দুমড়ানো মেরুদণ্ড নিয়ে এখন আমরা সোজা হয়ে দাঁড়িয়েছি। আমাদের হারানো জমি ও সম্মান আদায় করতে চাই। সেজন্য কি চেকোস্লোভাকিয়ার মতো ক্ষুদ্র দেশের উপর অন্যায় আক্রমণ চালাতে হবে? হিটলার উত্তর দিলেন, আপনি আমাদের মেহমান মিস্টার চেম্বারলিন। না হলে শিখিয়ে দিতাম কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। অন্যায়ভাবে জার্মানির 11,000 বর্গমাইল এলাকা চেকোস্লোভাকিয়া ভোগ করতেছে, সেটা অন্যায় হয়নি? চেক সরকার আপনার মতো বন্ধুদের সহায়তায় আমাদের সেই হারানো জমি থেকে লক্ষ লক্ষ নিরীহ জার্মানবাসীকে উচ্ছেদ করেছে, সেটা অন্যায় হয় না? অন্যায় হয় হারানো জমি উদ্ধার করতে চাইলে। এই আপনাদের ন্যায় অন্যায় বোধ। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রবীণ ব্যক্তি ও অভিজ্ঞ রাজনীতিবিদও বটে। উগ্র মেজাজে হিটলারের উত্তেজনাময় প্রশ্নাবলীর জবাবে তিনি তৎক্ষণাৎ দিলেন না। মার্জিত ভাষা ব্যবহার করে তিনি হিটলারকে পরোক্ষ ভাষায় জানিয়ে দিলেন যে চেকোস্লোভাকিয়া আক্রমণের পরিণতি কি হতে পারে। তিনি বললেন, নিশ্চয়ই আপনার জানা আছে রাশিয়া আর ফ্রান্স চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা রক্ষার্থে ওয়াদাবদ্ধ। তারা বৃহৎ শক্তি ও আপনার নিকট প্রতিবেশী। হিটলার উত্তর দিলেন, সেটা আমি জানি। এরপরও কি আপনি চেকোস্লোভাকিয়ায় সৈন্যবাহিনী পাঠাতে চান? আবারও হিটলার উত্তর দিলেন, হ্যাঁ চাই। আমার দেশের জমি আমি ফিরে পেতে চাই যে কোনো মূল্যে। ব্রিটেনের প্রধানমন্ত্রী আবার বললেন, ফ্রান্স আর রাশিয়া যদি সে পথে বাধা দিতে আসে? হিটলার বললেন, আমি সর্বশক্তি দিয়েই তাদের মোকাবেলা করব। পারলে যুদ্ধ আরেকবার হবে। হিটলার যত উত্তেজিত হন, চেম্বারলিন হন তত শান্ত। আরেকটা যুদ্ধ এড়িয়ে চলাই তার উদ্দেশ্য। আবার তিনি হিটলারকে প্রশ্ন করলেন, মানলাম আপনি যুদ্ধ করতে চান, কিন্তু শক্তির ব্যবহার না করে কি কোনো আপোষ করা যায় না? হিটলার বললেন, আপোষ করা যায় এক শর্তে। 11,000 বর্গমাইল এলাকা জার্মানিকে ফিরিয়ে দিতে হবে।
আপনি আপনার বন্ধু চেকোস্লোভাকিয়ান সরকারকে বলেন যেন সুডেটানল্যান্ড থেকে সৈন্য সরিয়ে নেয়, তাহলেই আমি খুশি। ব্রিটেনের প্রধানমন্ত্রী রাজি হলেন হিটলারের প্রস্তাবে। ফ্রান্স সরকারকে এ ব্যাপারে রাজি করিয়ে তিনি ফিরে গেলেন নিজ দেশে। যুদ্ধ উন্মাদ হিটলারকে ঠেকাতে রাজি হলো ফ্রান্সও। কিন্তু একই ব্রিটেন ফ্রান্সের এরকম নমনীয় আচরণের মাঝেও হিটলার চেকোস্লোভাকিয়াকে আল্টিমেটাম দিলেন এক অজুহাত তুলে। অজুহাতটা হলো চেক সরকার নাকি সুডেটানল্যান্ডে বসবাসরত জার্মান নাগরিকদের উপর অত্যাচার করছে। 1938 সালের 28 সেপ্টেম্বরের মধ্যে সুডেটানল্যান্ড থেকে সমস্ত চেক সৈন্য সরিয়ে ফেলতে হবে। হিটলার এ মর্মে হুমকি দিলেন চেকোস্লোভিয়াকে। হিটলারের এই হুঙ্কার শুনে সাজ সাজ রব পড়ে গেল চারদিকে। সবাই ভাবল আরেকটা মহাযুদ্ধ বোধহয় লেগেই গেল। পুরো ইউরোপ জুড়ে দুশ্চিন্তার কালো ছায়া। ফ্রান্সের প্রেসিডেন্ট দালাদিয়ের ব্রিটেনকে জানিয়ে দিলেন, যে পাগলামো শুরু করেছে হিটলার, আর বসে থাকা যায় না। যদি চেকোস্লোভাকিয়ার কাছ থেকে জোর করে সুডেটানল্যান্ড ছিনিয়ে নেয় হিটলার, তাহলে অবশ্যই যুদ্ধ করবে ফ্রান্স। অনেকবার বেড়েছে হিটলার, তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। আমরা কিছু বলছি না দেখে হিটলার আমাদের দুর্বল মনে করেছেন। মিউনিখ চুক্তি 1938। চেকোস্লোভাকিয়ার কাছ থেকে সুডেটানল্যান্ড ফিরে পেলেন হিটলার। এই ফাঁকে আসর গরম করতে মাঠে নামলেন হিটলারের দোস্ত ইতালির এক নায়ক মুসোলিনি। মুসোলিনি হিটলারের কাছে দূত পাঠালেন, বার্তা দিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আরেকবার ফ্রান্স ও ব্রিটেনের সাথে আলোচনা টেবিলে বসতে চাই। আপনি রাজি হলে জার্মানিতে বসে আলোচনা করব। আপনার অনুকূলে যাতে পরিস্থিতি যায় সে চেষ্টাই করব সর্বাত্মক। মুসোলিনির উপর হিটলারের অগাধ বিশ্বাস। তিনি মুসোলিনিকে বললেন, আপনি আলোচনার ব্যবস্থা করুন, আমি রাজি। 30 সেপ্টেম্বর 1938 জার্মানির মিউনিখ নগরীতে 4 দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে একটা সম্মেলন হলো। ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার, ব্রিটেনের চেম্বারলিন এবং ফ্রান্সের দালাদিয়ের 4 নেতা মিলে সিদ্ধান্ত নিলেন চেকোস্লোভাকিয়ার সুডেটানল্যান্ড এলাকা আদতে জার্মানির ছিল। প্রথম মহাযুদ্ধের উদ্ভূত পরিস্থিতিতে সেটা জার্মানির কাছ থেকে কেটে নেওয়া হয়। তাই জার্মানিকে সন্তুষ্ট করার জন্য সুডেটানল্যান্ড এলাকা তাকে ফিরিয়ে দেওয়া হবে। তারপর যাতে হিটলার আর কোনো পাগলামি না করে। মামুন জিজ্ঞেস করল, চেকোস্লোভাকিয়া কি এ ব্যাপারে আপত্তি জানায়নি? জারিফ বলল, চেকোস্লোভাকিয়াকে দাওয়াতই দেওয়া হয়নি সম্মেলনে। ছোট দেশ হওয়ায় চেকোস্লোভাকিয়া কোনো মতামত প্রদান করার সুযোগটুকু পর্যন্ত পায় নাই। যা হোক, মিউনিখ চুক্তি হওয়ার পর হিটলার হলেন বেজায় খুশি। ব্রিটেন ও ফ্রান্স ভাবল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর হবে না। জমি ফেরত দিয়ে সন্তুষ্ট করা হলো হিটলারকে। মহাযুদ্ধের মরণ খেলা থেকে কৌশলে বিরত রাখা হলো তাকে। বাংলা সিনেমার রাজীব হুমায়ুন ফরিদি স্টাইলে পুরো চেকোস্লোভাকিয়া দখল। জারিফ বলা শুরু করল, 90 দশকে বাংলা সিনেমার খ্যাতিমান খল অভিনেতাদের অন্যতম ছিলেন রাজীব ও হুমায়ুন ফরিদি। অধিকাংশ সিনেমাতেই দেখা যেত জোর করে প্রতিপক্ষকে দলিলে সই করিয়ে নিতেন এই খল অভিনেতারা। জায়গা জমি দখল করতেন এই জোর করে নেওয়া সইয়ের বদলতে। হিটলার ঠিক এমনই এক ঘটনা ঘটালেন চেকোস্লোভাকিয়াকে কেন্দ্র করে। যে বাঘ একবার নরমাংসের স্বাদ পেয়েছে তাকে বাগে আনা বড় কঠিন। মিউনিখ অধিবেশনে সমস্ত চাহিদা পূরণ হওয়া সত্ত্বেও বারবার হিটলারের মনে হতে লাগলো তিনি ঠকেছেন। তিনি ভাবলেন, আরে যুদ্ধ লাগলে তো পুরো চেকোস্লোভাকিয়া তিনি দখল করতে পারতেন। কি দরকার ছিল চুক্তির নামে এত সব ভদ্রতা করার? পুরো চেকোস্লোভাকিয়া দখল করার লোভে পেয়ে বসল হিটলারকে। শেষ পর্যন্ত একটা উপায় তিনি বের করলেন। চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মিস্টার হাচাকে দাওয়াত দিলেন জার্মানির রাজধানী বার্লিনে। সাড়ম্বর সংবর্ধনা দেওয়া হলো তাকে বিমানবন্দরে। চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট ভাবলেন, এতদিন পরে হিটলারের সুমতি হয়েছে। প্রতিবেশী দেশের সাথে মিলেমিশে চলার সিদ্ধান্ত বোধহয় তিনি নিয়েছেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর
দুপক্ষের সদস্যরা হাজির হলেন জার্মান চ্যান্সেলারিতে। হালকা রসিকতা, হাসি তামাশা চলল কিছুক্ষণ। এবার হিটলার শুরু করলেন তার আসল খেলা। টাইপ করা একটা চুক্তিপত্র তিনি দিলেন চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মিস্টার হাচাকে। আগ্রহ ভরে হাত বাড়িয়ে গ্রহণ করলেন মিস্টার হাচা। চুক্তিটা পড়া শুরু করতেই মুখের আভা রক্তিম হয়ে গেল মিস্টার হাচার। তার মনে হলো মালাকুল মৌতের সামনে পড়েছেন তিনি। আসলে চুক্তিতে লেখা ছিল যে জার্মানি ও চেকোস্লোভাকিয়া খুশি মনে এক দেশে পরিণত হয়েছে। চেকোস্লোভাকিয়া জার্মানির সাথে মিশে গেছে। সঙ্গত কারণে এ চুক্তি মেনে নিয়ে সই করা সম্ভব নয় চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্টের পক্ষে। হিটলার জানতেন এ চুক্তিতে সই করবে না মিস্টার হাচা। নিজ দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিবে কোন মূর্খ। হিটলার ডাকলেন তার সহকর্মী গোয়েরিংকে। বললেন, প্রেসিডেন্ট হাচা এখানে বসা থাকতেই তুমি চেকোস্লোভাকিয়া দখল করতে পারবে না? গোয়েরিং বললেন, প্রিয় ফুরার, আপনি বললে আমাদের বোমারু বিমানগুলো দিয়ে পুরো চেকোস্লোভাকিয়ার আকাশ ঢেকে দিতে পারি। চাঁদ সূরজ আটকা পড়ে যাবে আমাদের প্লেনের আড়ালে। প্রেসিডেন্ট হাচার দেহ থরথর করে কাঁপতে লাগলো। মাথাটা ঘুরতে লাগলো তার। হিটলারের নাটক তখনও শেষ হলো না। তিনি আবার জেনারেল কাইটেলের দিকে মুখ ঘুরিয়ে গম্ভীর গলায় বললেন, চেকোস্লোভাকিয়া আক্রমণের জন্য তোমার কত সময়ের প্রয়োজন? কত ফৌজ তুমি মোতায়েন রেখেছ? কাইটেল বললেন, আমাদের সমগ্র বাহিনী প্রস্তুত রয়েছে প্রিয় ফুরার। আদেশ পাওয়া মাত্রই আমরা আক্রমণ চালাতে সক্ষম। হিটলার প্রেসিডেন্ট হাচাকে দেখিয়ে বললেন, চেকোস্লোভাকিয়া দখল করার পর আমার সামনে যে বলদটা বসে আছে তখন তার কি হবে? কাইটেল বললেন, মাত্র একটা বুলেট ব্যবহার করে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়া হবে। হিটলার হো হো করে হেসে বললেন, মিস্টার প্রেসিডেন্ট, এরপরও কি আপনি দলিলে সই করবেন না? সবাই দেখলেন হিটলারের এসব নাটক দেখে জ্ঞান হারালেন চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মিস্টার হাচা। হিটলারের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মুরেল গেলেন সেখানে। জ্ঞান আনার জন্য দিলেন একটা ইঞ্জেকশন। কিছুক্ষণ পর অসুস্থ প্রেসিডেন্টকে দরাদরি করে নিয়ে আসা হলো হিটলারের সামনে। আসন গ্রহণ করলেন তিনি অতি কষ্টে। কলম উঠিয়ে দেওয়া হলো তার হাতে। কম্পিত হস্তে অবশেষে সই করতে বাধ্য হলেন চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মিস্টার হাচা। পরের দিন সংবাদপত্রের মারফত সারা বিশ্বের মানুষ জানল গতকাল এক ঐতিহাসিক আলোচনায় মিলিত হয়েছিলেন জার্মানির হিটলার আর চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট হাচা। বিস্তারিত আলোচনার পর উভয় রাষ্ট্রপ্রধান একমত হয়েছেন। দেশবাসীর ইচ্ছানুযায়ী প্রেসিডেন্ট হাচা তার দেশের কর্তৃত্ব উঠিয়ে দিয়েছেন জার্মানির হাতে। চেকোস্লোভাকিয়া এখন থেকে জার্মানির একটি প্রদেশ। এরকম নাটক করে হিটলার দখল করলেন চেকোস্লোভাকিয়া নামক একটি স্বাধীন দেশকে। ব্রিটেন ফ্রান্স শুধু চেয়ে চেয়ে দেখল, কিছুই করতে পারল না তারা। প্রথমে রাইনল্যান্ড, তারপর অস্ট্রিয়া ও এখন চেকোস্লোভাকিয়া দখল করে হিটলার হয়ে উঠলেন জার্মানির সুপার হিরো।